এখানে আমরা চ্যাপ্টার 4 পড়ছিলাম আসলে। চ্যাপ্টার 4 বেশ বড় একটা চ্যাপ্টার আর কি। সো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, আমরা সেখানে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার টাইপস অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস। সে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটা মূলত আমাদের বইতেই দেওয়া আছে। সো সেই স্টেপগুলো কিন্তু আপনার মানে 1 by 1 করে আপনার এখানে আলাপ আলোচনা করা আছে, ঠিক আছে। সো চ্যাপ্টার 4 আজকে আমরা লেকচার 12-এ আমরা এগুলো আলোচনা করব। সো ফার্স্ট ওয়ান হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যাডভান্স ডেভেলপমেন্ট প্রজেক্ট। সো রিসার্চ ডেভেলপ R&D, যেটাকে আমরা সহজে বলি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো R&D কিন্তু দেখা গেছে যে আপনার বাংলাদেশে R&D হয়তো নামে থাকে, কাজে থাকে না। কিন্তু কথা হচ্ছে বিদেশে আপনার যদি ফরেন যদি আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বলেন, সেখানে কিন্তু আপনার R&Dটা অ্যাকচুয়ালি কাজ করে। আসলে বাংলাদেশে আপনার R&D কাজ করতে পারে না কেন? কারণ হচ্ছে যে তারা ফান্ড পায় না, তাই না? তারা ফান্ড পায় না। আপনার হচ্ছে একজন সেলিব্রিটির পিছনে বাংলাদেশের কোম্পানিগুলো যে হারে টাকা ঢালে, ওই রকম মানে ওর কিয়দংশ কিন্তু কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা একটা প্রোডাক্ট যে নিউ প্রোডাক্ট আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো টাকা ব্যয় করে না, ঠিক আছে। সেলিব্রিটিদেরকে খাওয়ালেই লাভ আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনার এই জিনিসটা আসলে কেন দরকার হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে তাহলে কিন্তু আপনার কোম্পানিটা এগিয়ে যাবে, আপনার প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনে কিন্তু আগাবে। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমার এই প্রোডাক্টটা গ্লোবালি কম্পিট করা প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আপনাকে R&Dতে ইনভেস্ট করতে হবে। আপনি যদি গ্লোবালি কম্পিট করতে না পারেন, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু ইন দ্য লং রান ইউ উইল বি দ্য লুজার, ঠিক আছে। সো এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু যেটা হচ্ছে যে রেডিক্যাল ব্রেক থ্রু ডেভেলপমেন্ট প্রজেক্ট। ব্রেক থ্রু ডেভেলপমেন্ট প্রজেক্ট এখানে বলতে বোঝানো হচ্ছে যে আপনার এমপ্লয়িং নিউ টেকনোলজি, ঠিক আছে, নতুন টেকনোলজি নিয়ে আসা, নতুন টেকনোলজি নিয়ে আসা। নতুন টেকনোলজি বলতে আসলে আমরা কী বুঝি? নতুন টেকনোলজি বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে প্রোডাকশন প্রসেস বা সার্ভিস ডেভেলপমেন্ট প্রসেস আমরা যেগুলো আমরা কাজ করে থাকি, সেগুলোকে কিন্তু হচ্ছে গিয়ে আমরা এখন আর মানদাতা আমলের জিনিস বা হচ্ছে যে এনসিয়েন্ট টেকনোলজি, সেগুলোকে কিন্তু আসলে আমরা আর ব্যবহার করব না। আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে নতুন টেকনোলজি আমরা এখানে নিয়ে আসবো। নতুন টেকনোলজি নিয়ে আসলে যে কাজটা হয় যে আপনার পক্ষে এখানে দুইটা লাভ আছে নিউ টেকনোলজি আনলে। প্রথম লাভটা হচ্ছে যে আপনার পক্ষে মার্কেট ক্যাপচার করাটা সহজ, নতুনভাবে মার্কেট ধরতে পারবেন। সেকেন্ড যে লাভটা হয় সেটা হচ্ছে যে আপনি কম্পিটিশনে আগায় গেলেন। কম্পিটিটররা আপনি যে প্রোডাক্টটা অফার করছেন তার থেকে কম্পিউটারদের প্রোডাক্টটা হয়তো টেকনোলজিক্যালি খুব একটা সফিস্টিকেটেড নয়, খুব একটা সাফিসিয়েন্টলি সার্ভিস দিতে পারছে না। তো সেসব ক্ষেত্রে আপনাদের দেখা গেছে অবশ্যই এই মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম র্যাডিক্যাল ইমপ্রুভমেন্টটা দরকার। র্যাডিক্যাল মানে খুব দ্রুত যে কোনো একটা প্রগ্রেশন এখানে বলানো হচ্ছে। নেক্সট জেনারেশন অর প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমরা বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আমরা জানি, তাই না? আমরা আগে সবসময় এই হয়তো ফিজিক্যাল প্ল্যাটফর্মের দিকে আমরা তাকাতাম, এখন কিন্তু আমরা সব অনলাইন প্ল্যাটফর্মের দিকে আমরা নজর দিচ্ছি, তাই না? যেমন সোশ্যাল মিডিয়াকে কিন্তু কি একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া কিন্তু কি একটা প্ল্যাটফর্ম। এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কি অনেকগুলো ভাগ আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে আপনার হচ্ছে লিঙ্কডইন আছে। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে আপনার যতটুকু সম্ভব আপনার হচ্ছে এফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি ইউজ করা। এখন এক একটা প্ল্যাটফর্মে কিন্তু এক রকম নিয়ম আছে। এখন আমরা ফেসবুকের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনকে কিন্তু আপনার হচ্ছে এই ইউটিউবে কিন্তু সেরকম না, আবার ইউটিউবে যেরকম আছে সেরকম কিন্তু আপনার লিঙ্কডইনে না। এক রকম এক একটা প্ল্যাটফর্মের এক ধরনের এই আপনার পলিসি বা এক ধরনের আপনার ম্যানেজমেন্ট আমাদেরকে করতে হয়। এনহ্যান্সমেন্ট, হাইব্রিড অ্যান্ড ডেরিভেটিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট। আসলে যাই আমরা করি এখানে সব কিন্তু হাইব্রিড, তাই না? আমরা দেখা গেছে যে একটা ভিডিও আমরা একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও আপলোড করছি, তাই না? এই আপনাদের যেমন হলো যে আপনাদের যখন আমরা জুমে যে ক্লাসটা নিতাম,
জুমে আপনাদের যখন ক্লাস যখন আমরা করতেন আগে, সো আমরা তো যে বিডিরেন থেকে সাবস্ক্রিপশন নেওয়া আমাদের। এখন কথা হচ্ছে যে এই জন্য আপনি যখন লিঙ্ক দেখেন যে বিভিন্ন দেখেন যে বিডিরেন লেখা থাকে, বিডিরেন, হ্যাঁ। সো বিডিরেনের যেই সাবস্ক্রিপশনটা আমাদের থাকে, এটা তো আসলে মানে ফুল সাবস্ক্রিপশন না। বিডিরেন আমাদেরকে যেটা দিয়েছে, ওরা বিভিন্ন ইউনিভার্সিটিকে সাথে মানে এগ্রিমেন্ট করে ওরা দেয়। সো কথা হচ্ছে যে আপনার এই যে বিডিরেনের মাধ্যমে যেটা পাওয়া যায়, এটা কিন্তু আসলে ফুল ভার্সন না জুমের যদি ফুল ভার্সন না আপনারা কখনো ইউজ করেছেন বা কখনো দেখেছেন? হ্যাঁ, না ওগুলো বিডিরেনও আছে, কিন্তু এই আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও, আমি ভিডিও ক্লাস নিচ্ছি, হ্যাঁ, একই সাথে এই জিনিসটা আপনার ইউটিউবে স্ট্রিম করা যাবে অ্যাট এ টাইম। এটা আপনার হচ্ছে যে জুমের যেটা ফুল ভার্সন যেটা, ওটাতে এই ফিচারটা আছে, ঠিক আছে। আপনি একই সাথে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন, কোথায়? ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, একই সাথে আপনি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আপনাকে আলাদা করে আপনাকে ক্যামেরা ধরে বা ইয়ে করে লাইভ স্ট্রিমিং করার প্রয়োজন নাই, আপনি একটা দিয়েই করতে পারবেন। সো এর জন্য কি এখন হচ্ছে হাইব্রিড, তাই না? ইটস হাইব্রিড, যে আপনার বিভিন্ন আপনার হচ্ছে কম্পোনেন্টসগুলো একসাথে করে আপনি জিনিসটাকে চালাচ্ছেন, ঠিক আছে। এখন কিন্তু অনেক আপনার হচ্ছে এই ধরনের ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার আছে, যেগুলো আপনি একই সাথে কয়েকটা প্ল্যাটফর্মে একই সাথে কিন্তু আপনার জিনিসটা আপনি চালাতে পারবেন। ইনোভেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে ইনোভেশনের কিছু ইনোভেশন প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়টা দেখেন, এখানে মোট টপ 50 ইনোভেটিভ কোম্পানি 2021 সালের। এখানে আপনার কিছু নাম আপনারা দেখতে পাচ্ছেন, 1 নম্বরে অ্যাপল, 2 নম্বরে অ্যালফাবেট মানে হচ্ছে গুগল আর কি, 3 নম্বরে অ্যামাজন, 4 নম্বর মাইক্রোসফট এবং 5 নম্বর হচ্ছে টেসলা। এবং আমরা দেখতেছি যে হচ্ছে সবচেয়ে বেশি ইনোভেটিভ কোম্পানি কিন্তু বেশি হচ্ছে কোথায়? ইউএসএতেই কিন্তু সবচেয়ে বেশি। ইউএসএতে কিন্তু আপনার হচ্ছে কি ওই ইনোভেশনে খুব জোর দেওয়া হয়, হ্যাঁ। চায়না আছে, জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, স্পেন, ইউকে, ঠিক আছে। আর সুইডেনে যেহেতু আমি ছিলাম, সো আমি দেখেছি যে সুইডেনে যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার সুইডেনকে কিন্তু ওয়ান অফ দ্য ইনোভেটিভ কান্ট্রিজ। সো এখানে কিন্তু কোম্পানির কথা বলছে, এখানে কান্ট্রির কথা বলছে না। কান্ট্রির কথা যদি আসে, সেখানে দেখা গেছে সুইডেন হচ্ছে ইদার নাম্বার 1 অর ইদার নাম্বার 2 এরকম থাকে। মানে ওই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আছে, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, ওখানে কিন্তু ইনোভেশনকে খুব বেশি জোর দেওয়া হয় এবং ওদের পড়াশোনার সিস্টেমটাও হচ্ছে ওরকম। ওখানে পড়াশোনা মুখস্থ করা কিছু নাই, হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড ইউ জাস্ট রাইট ইট। আপনি যা বুঝেছেন আপনি সেটাই এক্সপ্লেন করেন। এখন ওই যখন টিচাররা যখন মার্কিং করে তখন দেখা যায় সে কতটুকু বুঝতে পেরেছে, তখন লেভেল অফ এফিসিয়েন্সি কতটুকু, সেটার উপর বেস করে তখন তাকে নাম্বারিং করে। সবার তো আর বোঝার ক্যাপাসিটি সমান না, ঠিক আছে। সো এখন বিষয়টা হচ্ছে যে ওখানে আমি দেখেছি যে আপনার ইনোভেশনের অনেক বড় একটা ভূমিকা আছে। ওখানে কিন্তু অনেক ফান্ডিং করা হয়, যে কোনো আপনার নিউ প্রজেক্টে প্রচুর টাকা ফান্ডিং করে, ঠিক আছে। নতুন নতুন ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের বিজনেস ইনকিউবেশন থাকে, সেখানে আপনার অনেক প্রমোশন দেওয়া হয়। আপনি দেখবেন যে আসলে বাংলাদেশে আমরা হয়তো বা অনেক কিছু দেখতেছি নিউ বিজনেস, বাট দেখা গেছে কি ওইরকমভাবে কিন্তু ফ্লারিশ হয়ে সেভাবে আসতে পারছে না, বিকজ উই হ্যাভ লটস অফ ব্যারিয়ার্স। অনেকগুলো ব্যারিয়ার এখানে আছে, যে ব্যারিয়ারগুলো দেখবেন যেসব দেশে ব্যারিয়ার যত কম, সেসব দেশে কিন্তু আপনার বিজনেস ইনোভেশনটা সবচেয়ে বেশি। অনেক দেখবেন আপনি যে প্রত্যেক রিপোর্ট দেখবেন যে বাংলাদেশে বিজনেস করাটা মানে ওয়ান অফ দ্য টাফেস্ট কান্ট্রিজ বলা হয়, তাই না? অন্যতম মানে কঠিন এই দেশে ব্যবসা করা। অনেক ধরনের প্রবলেম আছে যেটা কিন্তু আমরা সবাই জানি। সো যেই প্রবলেমগুলো হয়তো বা আপনি ওই দেশের লোকজন এটা চিন্তাও করতে পারবে না যে এই দেশে এই ধরনের প্রবলেমগুলো আছে। সো আপনি যত বেশি বিজনেস মানে ইনভেস্টমেন্টটাকে ইজি করে দিবেন, তত কি তত এন্টারপ্রেনার তৈরি হবে, তাই না? আমরা আসলে অনেকে আমরা চাকরি বাকরি করি কেন? কারণ হচ্ছে আমরা আসলে ওই যে আমরা মনে করি যে এত ঝামেলা করে ব্যবসা করা, তাই না? এত রিস্ক নিয়ে এত কঠিন, এতভাবে ভাই আমি এত পারবো না, তাই না? সবাই তো আসলে সব কিছু পারে না ভাই, তাই না?
আমরা হয়তো বা যেমন ইভেন আমিও যদি আমি যদি যেহেতু আমি নিজে বিজনেস স্টুডেন্ট ছিলাম, সো বিজনেস যখন আমি পড়তাম আমার কাছে মনে হতো না ঠিক আছে ব্যবসা করি, বাট দেখতাম যে না, যেই এনভায়রনমেন্ট আমাদের দেশে, যেই পরিবেশে আমরা আসলে থাকি, এখানে আসলে ব্যবসা করাতে চাকরি করাটা হচ্ছে নিরাপদ। ঠিক আছে, হ্যাঁ, ওই যে ওই মন মেজাজ খারাপ লাগবে, ঠিক আছে, বা আপনি দেখবেন যে পরিবেশ ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই দরকার নাই, এতটুকুই। বাট যারা বিজনেস করে দে হ্যাভ লট অফ টেনশন। এখন ওই যে টাকা পয়সা ইনকাম করছে কয়জন, ফেল করতেছে কয়জন, ফেইলিয়ারের তো অনেক বেশি, তাই না? আমরা তো ফেইলিয়রটাকে তো আমরা দেখছি না। যারা বিজনেসে ফেল করতেছে ওদেরকে কিন্তু আমরা দেখছি না, কিন্তু ওদের হিস্ট্রি যদি আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, তাই না? আপনি এক বিজনেস করতে যাবেন, আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে বলেন যে ভাই আমাকে লোন দাও, আপনাকে লোন দিবে না, ঠিক আছে, লোন আপনাকে দিবে না। আপনি যদি মনে করেন যে বাইরে, যেমন এই দেখেন ইউএসএতে ওই যে সিলিকন ভ্যালি আছে, তাই না? সিলিকন ভ্যালিতে আপনার হচ্ছে ওই বড় বড় কোম্পানিগুলো কী করে, টাকা ইনভেস্ট করে ছোট ছোট কোম্পানিকে নার্চার করার জন্য, বিজনেস ইনকিউবেশন বলে, ছোটো ছোটো কোম্পানিকে নার্চার করার জন্য টাকা ইনভেস্ট করে। বাট বাংলাদেশে এটা হবে? বাংলাদেশে ওই ওরা টাকা ইনভেস্ট করবো, ও তো আমার কম্পিটিটর হয়ে যাবে, ঠিক কি না? ও আমার কম্পিটিটর হয়ে যাবে। সো বাট ওরা কিন্তু এগুলো চিন্তা করতেছে না, ওরা চিন্তা না, আমার কথা হচ্ছে যে ভাই এন্টারপ্রেনার হোক, এমপ্লয়মেন্ট জেনারেট হোক, তাহলে কি এটা ইকোনমির জন্য ভালো, ঠিক আছে? আপনি দেখেন বাংলাদেশের যে হারে জনসংখ্যা, এই অল্প একটু জায়গাতে এত জনসংখ্যা, ঠিক আছে, বিজনেস করাটা কিন্তু যদি সহজ হতো তাহলে কিন্তু ইকোনমিতে কোনো সমস্যা থাকার কোনো কারণ ছিল না। আমরা যে ইকোনমির সমস্যাগুলো দেখি এগুলো মূলত হচ্ছে যে মিসম্যানেজমেন্টের কারণে, ঠিক আছে? আপনি যত বেশি ইজি করে দিবেন, মানে ফ্লেক্সিবল থাকবেন, মানে ইন টার্মস অফ ইনভেস্টমেন্টে যত বেশি ফ্লেক্সিবল থাকবেন আপনার পক্ষে তত কিন্তু সব কিছু আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? এখানে ইনোভেশনের অনেক কথাবার্তা বলা আছে, এই যে ফ্লেক্সিবল ইনভেস্টমেন্টের কথাই এখানে আপনার আলাপ আলোচনা করা হয়েছে। সো operation managers are usually directly responsible for planning and executing products ইনোভেশন প্রজেক্টস। সো এখানে অপারেশন ম্যানেজারের কথা বলা যদিও আসলে অপারেশন ম্যানেজার তো আর একা না, এখানে তো আসলে পুরো একটা টিমই থাকে, তাই না? পুরো আপনার একদম সিইও টিও সব থেকে শুরু করে শুধু খালি ম্যানেজার তো আর ইনোভেশনে কাজ করে না। যদি বইতে লিখেছে শুধু অপারেশন ম্যানেজার, বাট অপারেশন ম্যানেজার না, বাট এটা মানে যারা হচ্ছে ডিসিশন মেকার একটা কোম্পানি, তারা সবাই আসলে এখানে ইনভলভ থাকে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল। আমি আপনাদের নেক্সট চ্যাপ্টারটা আমি দিয়ে দিয়েছি। আস্তে তো আপনারা দেখবেন যে ওই গুগলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি এই জিনিসটা দিয়ে দিয়েছি, সো আপনারা সেটা দেখবেন আর কি, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই আইডি তো সবার লেখা হয়েছে নাকি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি আপনাদেরকে যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসের আগেই আমি হয়তো কালকে আমি আপনাদের গ্রুপে একটা নোটিশ দিব অ্যাবাউট ইয়োর রিপোর্ট অ্যান্ড প্রেজেন্টেশন, ঠিক আছে? রিপোর্ট অ্যান্ড প্রেজেন্টেশন আমাদের যেহেতু আর ফাইনাল পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই, হ্যাঁ 2 বা 3 তারিখ থেকে শুরু, মার্চের 2 অথবা 3 তারিখ। আপনার নোটিশ পেয়েছেন না? 3 তারিখ থেকে 3 তারিখ এরকম একটা নোটিশ পাওয়ার কথা, হয়তো বা নোটিশ পেয়ে যাবে, একটা নোটিশ অলরেডি হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। সো আর আমাদের হয়তো বা এই চ্যাপ্টারটা, এরপরে আর 2টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, আর বাকি 2টা চ্যাপ্টার বেশি বড় না, ঠিক আছে? সো হয়ে যাবে আর কি আমাদের। আর হলো যে আপনার হলো ওই যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে ওই রিপোর্টের টপিক দিয়ে দেবো, ব্যাস সেটার উপর বেস করে আপনারা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টাইম।